নীলকুঠি গ্রামে দুইটি ছেলে থাকত, অজয় আর বিজয়। অজয় ছিল বড় ব্যবসায়ী হরিসাধন বাবুর নাতি, আর বিজয় ছিল তাদের বাড়ির মালির ছেলে। ধন দৌলতে অনেক পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্ব ছিল গভীর। আশ্চর্যের বিষয়, তাদের বয়সের পার্থক্য ছিল মাত্র 2 মিনিট। হরিসাধনবাবু খুব ভালো মানুষ ছিলেন, তাই তিনি বেঁচে থাকতে অজয় ও বিজয়ের মধ্যে কোনো পার্থক্য করতেন না। কিন্তু তাঁর মৃত্যুর পর অজয়ের মা বাবা বিজয়ের প্রতি ততটা সদয় রইলেন না। তখন তাদের বয়স 5। বাড়ির অন্য ভৃত্যরা বাইরে উঠোনে খেত, কিন্তু বিজয় প্রতিদিন অজয়ের সঙ্গেই বসে খেত। একদিন দুপুরে অজয়ের মা সবাইকে খাবার দিচ্ছিলেন। কি গো মালতী, বিজয় এখনো এখানে বসবে? শ্বশুরমশাই ভালো মানুষ ছিলেন, তাই তোমাদের চালাকি বুঝতে পারেননি। কিন্তু এখন আর এসব চলবে না। কোথাও কি দেখেছো কাজের লোক আর বাড়ির মালিক একসাথে বসে খায়? বিজয়কে এখন এখান থেকে নিয়ে যাও, আর যদি আবার এমন হয় তবে আমি অজয়ের বাবাকে বলবো। মালতী অর্থাৎ বিজয়ের মা গিন্নিমার এমন কথায় খুব কষ্ট পেলেন। তিনি বিজয়ের হাত ধরে তাদের ছোট ঘরে চলে এলেন, যা ছিল বড় বাড়ির পেছনে। ঘরে এসে তিনি কাঁদতে লাগলেন। ছোট হলেও বিজয় বুঝতে পারল তাকে ঘিরেই কোনো সমস্যা হয়েছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আর কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমার বড্ড কষ্ট হয়। আর কেঁদো না মা, আমি আর কখনো যাব না ওই বাড়ি। মালতী কিছু না বলে বিজয়কে বুকে জড়িয়ে নিলেন। বিজয়ও কথা রাখল, আর কোনোদিন সে ওই বাড়িতে ঢোকেনি। অজয় বাইরে এলে তবেই তার সঙ্গে খেলত। এরপর তারা দুজনেই এলাকায় একমাত্র স্কুলে ভর্তি হলো। একই স্কুলে পড়া শুরু করলেও বিষয়টা অজয়ের বাবা মায়ের মোটেই পছন্দ ছিল না। ওহ, তখন যদি সময় থাকতে কলকাতা একটা বাড়ি বানাতাম, তাহলে ছেলেটাকে আর এই গরিব স্কুলে পড়তে হতো না। এসব স্কুলে কিছু শেখায় নাকি? যা বলেছ, তবে ক্লাস 5 থেকেই কিন্তু ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। সব থেকে নামি স্কুলে ছেলেকে পড়াবো। মুখার্জি বংশের ছেলেও, মানটা রাখতে হবে তো নাকি? স্কুলে পরিস্থিতি ছিল একেবারে আলাদা। অজয় ও বিজয় দুজনেই পড়াশোনায় খুব ভালো, আর তাদের বন্ধুত্বও ছিল দারুণ। শিক্ষক থেকে দারোয়ান সবাই এই জুটিকে খুব ভালোবাসত। কিছুদিনে তাদের প্রাথমিক শিক্ষা শেষ হলো। তারপর অজয় ভর্তি হলো নামী ইংরেজি মাধ্যম স্কুলে, আর বিজয় পড়তে লাগলো অবৈতনিক বিদ্যালয়ে, যেখানে শিক্ষক ও ক্লাসরুমেরও অভাব ছিল। তবু সেখানেই কষ্ট করে চলতে লাগলো বিজয়ের পড়াশোনা। ও মা, মা, আমি যে পড়তে চাই, না পড়লে ভালো চাকরি কিংবা ব্যবসা কিছুই যে করতে পারবো না। তাহলে তোমাদের ভালো লাগবো কি করে বলো? বুঝি বাবা, তোর কষ্টটা আমি বুঝি। আমার ছেলে যে পড়তে ভালোবাসে সে কথা কি আমি জানি না? কিন্তু বাবা, আমার যে আর বিন্দুমাত্র সামর্থ্য নেই তোকে পড়াবো। হ্যাঁ গো, আমি যদি কয়েকটা লোকের বাড়ি কাজ নিই। তোমার যা শরীরের অবস্থা, তাতে তুমি কি আর লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ গো, ঠিক পারবে। আর আমার ছেলে বড় হবে, পড়াশোনা করে অনেক টাকা আয় করবে। তখন কি আর এত কষ্ট করতে হবে? ওসব নিয়ে তুমি আর ভেবো না। তুমি বরং কয়েকজনকে বলে দেখো না, কোনো কাজের ব্যবস্থা করতে পারো নাকি। বিজয়ের চোখে জল এসে গেল। সে বুঝল বাবা মায়ের কষ্টের দাম একদিন তাকে দিতেই হবে। অনেক কষ্টে তারা একটি স্কুলে ভর্তি করালেন এবং বই খাতা কিনে দিলেন। সেখান থেকেই শুরু হলো তার পড়াশোনা। অজয় তখন নতুন স্কুলের কাছে দাদুর বাড়িতে থাকত, তাই বিজয়ের সঙ্গে আর দেখা হতো না। নতুন বন্ধু আর খেলনা নিয়ে সে খুব ব্যস্ত ছিল। গরমের ছুটিতে যখন সে বাড়ি এলো, অনেক দিন পর বন্ধুকে দেখে বিজয়ের আনন্দ আর ধরে না। অজয় গেট দিয়ে ঢুকতেই বিজয় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ও
অজয়, কত দিন বাদে দেখলাম তোকে। আরে কি করছিসটা কি? ছাড় ছাড়। এই জামাটা আমার মামা আমাকে লন্ডন থেকে এনে দিয়েছে। দিলি তো ধুলো মাখিয়ে। আহ, আমি খুব দুঃখিত রে, একদম বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোর গায়ে কি গন্ধ রে? পারফিউম মাখিস না? পারফিউম? সে তো অনেক দাম। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার কাছে একটা আছে পারফিউম, আমি তোকে দিয়ে দেবো, নিয়ে আসিস। বিজয় অজয়ের এই ব্যবহারে ভীষণ দুঃখ পেল। এ তো তার বন্ধু অজয় নয়। এতটা পরিবর্তন হয়ে যায় মানুষের। ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। কি হয়েছে রে বাবা, কাঁদছিস কেন? মা, টাকা না থাকলে কি জীবনে কিছুই হয় না? তুমি তো বলতে আমার আর অজয়ের বয়সের পার্থক্য মাত্র 2 মিনিট, তবে আমাদের জীবনে এত পার্থক্য কেন? অজয় আজ এমন ভাবে তাকালো যেন আমি মানুষ নই। কেন এমন হলো মা? কাঁদতে কাঁদতে বিজয় খেয়ালই করেনি কখন তার পেছনে বাবা এসে দাঁড়িয়েছেন। তিনি এসে বিজয়ের কাঁধে হাত রাখলেন। দেখ বিজয়, তোকে হয়তো আমরা বিশেষ কিছুই দিতে পারিনি, কিন্তু যা শিক্ষা দিয়েছি, সহবত শিখিয়েছি, জেনে রাখ সেটাই তোর জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। না বাবা, টাকা ছাড়া জীবনে কিছুই হয় না। একদিন আমি অনেক অনেক বড় লোক হব। অনেক আশীর্বাদ করি তোকে। তুই বড় লোক না, বড় মানুষ হয়ে ওঠ। তারপর থেকে অজয় ও বিজয়ের মধ্যে আর কোনো কথা হয়নি। বিজয় নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর অজয় অহংকারে মেতে থাকল। এভাবেই তারা স্কুল পাশ করল। বিজয়ের পক্ষে আর পড়াশোনা চালানো সম্ভব হলো না। বাবা মায়ের বয়স হয়ে গেছে, তাই কাজ খুঁজতে শুরু করলো সে। কখনো বাগান পরিষ্কার, কখনো ছাদ মেরামত, আবার কখনো জুতো সেলাই। এভাবেই অল্প বিস্তর রোজগার করতে লাগলো। একদিন সেই মুচি বিজয়কে ডেকে পাঠালো। বিজয়, এ তোর কাজে আমি খুব খুশি। এত তাড়াতাড়ি সব শিখে ফেলবি ভাবিনি, কিন্তু এখন পুরনো ডিজাইন আর চলে না রে। আমারও বয়স হয়েছে, শহরে গিয়ে শেখার উপায় নেই। শহরে এক পুরনো বন্ধুর জুতোর কারখানা আছে। তুই যদি আমার জমানো টাকা নিয়ে সেখানে গিয়ে আধুনিক ডিজাইনের জুতো বানানো শিখে আসতে পারিস, তাহলে দোকানটার একটু উন্নতি হবে। বিজয় যেন হাতে চাঁদ পেল একেবারে। হ্যাঁ দাদু, নিশ্চয়ই যাব। বেশ বেশ, আমি জানতাম তুই খুশি হবি। তাহলে আজ বাড়িতে গিয়ে জানিয়ে দে, কাল ভোর ভোর রওনা হয়ে যাস। এই নে, এই ব্যাগখানা রাখ। এর মধ্যে টাকা আর কলকাতার ঠিকানা আছে। এই ঠিকানাতে গিয়েই উঠবি তুই। বিজয় বেশ খুশি মনেই বাড়ি ফিরল। বাবা মাকে রাজি করাতেও বিশেষ বেগ পেতে হলো না। ভোর হতে না হতেই সে তৈরি হয়ে স্টেশনে চলে গেল। কলকাতা তো শুনেছি মস্ত বড় শহর। ওখানে সবাই নাকি পড়াশোনা জানে, সবাই নাকি বিশাল বড় লোক, কেউ নাকি পাকা বাড়ি ছাড়া থাকেই না। সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবো তো আমি? একদিকে নতুন কিছু শেখার উত্তেজনা, আর একদিকে নতুন শহরে যাওয়ার দুশ্চিন্তা। সব মিলিয়ে সময়টা যে কখন কেটে গেল বিজয় খেয়ালই করেনি। শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে নেমে মানুষের ভিড়ে সে তো একেবারে দিশেহারা হয়ে পড়ল। বাপরে বাপ, এত লোক! একটা স্টেশনে যদি এত লোক থাকে তাহলে গোটা শহরে না জানি কত লোক থাকবে। স্টেশন থেকে কি করে বেরোবো তাই তো বুঝতে পারছি না। ওই যে ওইদিকে একটা দোকান রয়েছে। যাই, এক কাজ করি, দোকানিকে বরঞ্চ জিজ্ঞাসা করি। ও দাদা, দাদা শুনছেন? হ্যাঁ, শুনবো না কেন? আমি কি কালা নাকি? না না, তেমনটা বলতে চাইনি। এই যে দেখুন না, এই ঠিকানায় যাব আমি। কি করে যাব বলতে পারেন? ও, এখানে যাবেন? এই তো
স্টেশন থেকে বেরিয়ে উল্টো পারে গিয়ে বাস ধরবেন। তারপর বাস থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে কিভাবে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। স্টেশন থেকে বেরিয়ে দোকানদারের বলে দেওয়া পথ ধরে সে পৌঁছলো ঠিকানায়। গিয়ে তো বিজয় একেবারে অবাক। বাপরে, কি বিশাল কারখানা, আর কত লোক কাজ করছে। মা, এখানে যদি কি সব কাজ মেশিনে হয়? না না, আমাকে তো মন দিয়ে কাজ শিখতে হবে এখন থেকে। হ্যাঁ, এগিয়ে গিয়ে দাদুর বন্ধু রহমান শেখের নাম বলতেই কয়েকজন কর্মচারী তাকে একটা কাঁচের ঘর দেখিয়ে দিল। নমস্কার, আমি বিজয়। আমাকে সুবিমল দাদু পাঠিয়েছে। আরে এসো এসো, আর কিছু বলতে হবে না। সুবিমল আমাকে সব জানিয়েছে, বলেছে তুমি নাকি ভীষণ ভালো ছেলে। তার সুবিমল আছে কেমন? ভালো আছে দাদু, আপনার কথা খুব মনে করে। দাদু? তা বেশ, এখানে সবাই যদি আমাকে স্যার বলেই ডাকে। খুব দুঃখিত, আমি আপনাকে স্যার বলেই ডাকবো এবার থেকে। হ্যাঁ, না না, আমি আজ থেকে তোমার রহমান দাদু। তা নাতি বাবু, থাকার কিছু ভেবেছো? আগে না। কুছ পরোয়া নেই, তুমি থাকবে আমার বাড়িতে। আমার বাড়িতে আমার এক নাতি থাকে, সে কি দুরন্ত, বাপ রে বাপ। চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই। রহমান দাদুর দিলখোলা হাসি বিজয়ের সব দুশ্চিন্তা দূর করে দিল। তাও বিজয় কিন্তু কিন্তু করে বলল, কাজ শুরু করব কবে থেকে? কাল থেকেই। কাল সকাল সকাল তুমি আমার সঙ্গে চলে আসবে কারখানায়। এই সব কিছু আমি নিজের হাতে বানিয়েছি, জানো তো। সব শেখাবো তোমায় আস্তে আস্তে। পরদিন থেকে বিজয়ের কাজ শেখা শুরু হলো। একেবারে জুতোর জন্য চামড়া জোগাড় করা থেকে শুরু করে জুতো বানানো, তাতে নকশা তোলা, এমনকি কাস্টমারের প্রয়োজন অনুযায়ী জুতো তৈরি করা, সবটাই মন দিয়ে শিখল সে। আমি তোমার কাজে ভীষণ খুশি। যদি তুমি সুবিমলের কাছে কাজ না করতে, তাহলে আমি তোমাকে আমার কাছে রেখে দিতাম। আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, জুতোর ব্যবসায় একদিন আমাকেও যেন পিছনে ফেলে দিতে পারো। হ্যাঁ, যা শিখেছি সবটাই আপনার দান দাদু, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। বিজয় আবার গ্রামে ফিরে এলো। ওদের দোকানে এখন রকমারি জুতো পাওয়া যায়। গ্রামের লোকের তো ভিড় লেগে থাকে। একদিন বিজয় দাদুকে বলল, দাদু, এখন লাভ তো ভালোই হচ্ছে, এবার আমরা দোকানটাকে একটু বড় করি। হ্যাঁ, কিন্তু বড় করলে তো অনেক লোক রাখতে হবে। হ্যাঁ দাদু, আমি সব কাজ শিখে এসেছি। কি করে কর্মচারীদের সামলাতে হয় সেটা আমি জানি। আর ভেবে দেখো, আমরা গ্রামের বেশ কয়েকজনকে চাকরিও দিতে পারবো, সেটা ভালো হবে না? হ্যাঁ বাবা, ঠিকই বলছিস। বেশ, তাহলে দোকান বড় করার কাজ শুরু করা যাক। বিজয়ের চেষ্টায় অল্প দিনেই একটি বড় জুতোর দোকান তৈরি হলো। সেখানে প্রায় 5 জন গ্রামবাসী কাজ পেল। গ্রামের মানুষ বিজয়কে খুব সম্মান করতে লাগলো। বিজয়ও বাবা মাকে নিয়ে একটা বড় বাড়িতে উঠল। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন দোকানের বাইরে চিৎকার শুনে বিজয় দোকান থেকে বেরিয়ে এলো। এই জন্যেই আমি গ্রামে আসতে চাই না। আমার ছেলের পায়ের সমস্যা, সে ঠিক করে হাঁটতে পারে না। এর জন্য বিদেশ থেকে বিশেষ আমি জুতো আনিয়েছি। তোমার অসাবধানতায় জুতোটা ছিঁড়ে গেল। এবার বাবলু কিভাবে হাঁটবে? বাবু, আমি বুঝতে পারিনি বাবু, আমার বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু বাবু, এই যে এখানে একটা বিশাল বড় জুতোর দোকান আছে, এখানে অনেক রকমের জুতো আছে। আমার বিশেষ এই ছোট বাবুর জুতো এখানে পাওয়া যাবে। হ্যাঁ, তুমি বললেই তো আর পাওয়া যাবে না, তাই না? মাইন্ড ইট, এই দোকানে আমার ছেলের জুতো না পাওয়া গেলে আমি কিন্তু তুল কালাম করে দেবো, আমি বলে দিলাম।
এতদিন বাদে অজয়কে দেখে বিজয়ের সেই পুরনো অপমানের কথা মনে পড়ে গেল। তারা দোকানে ঢুকছে দেখে সে আবার নিজের ঘরে ফিরে গেল। একজন কর্মচারীকে শিখিয়ে পাঠালো যাতে সে অজয়ের ছেলের পায়ের মাপ নিয়ে আসতে পারে। হ্যাঁ স্যার, বলুন কি লাগবে? আমার ছেলের পায়ের সমস্যা আছে, তোমরা কি পারবে ওর পায়ের মাপের জুতো বানিয়ে দিতে? অবশ্যই স্যার, পায়ের মাপটা নিয়ে নিচ্ছি। জুতো তৈরি হলে আমি নিজে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এইখানে ঠিকানাটা লিখে দিন স্যার। বেশ বেশ বেশ, তবে দেখবে জুতোতে যেন কোনো সমস্যা না হয়। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন স্যার। অজয়রা বেরিয়ে যেতেই বিজয় এক মনে সেই জুতো বানাতে শুরু করলো। আহারে, ওইটুকু বাচ্চা ছেলে, কতই না কষ্ট তার। খুব মন দিয়ে সে জুতোখানা বানালো। তারপর সেটা নিয়ে নিজেই গেল তার পুরনো বাড়িতে। গিয়ে দেখে বাইরের উঠোনে বসে খেলছে অজয়ের ছেলে। তোমার নাম কি? আমার নাম বাবলু। আর তোমার? আমার নাম বিজয়। এই দেখো কি এনেছি তোমার জন্য। ওরে বাবা, কি সুন্দর জুতো! পরে দেখো তো দৌড়তে পারো নাকি। ও মা, কি দারুণ! আমার পায়ে তো আর ব্যথাই করছে না। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা বেশ, আমি তাহলে চলি। বাড়িতে বলো এটা তোমার গিফট। বিজয়ের চোখে জল এসে গেল। অজয়ের ছেলেটা খুব মিষ্টি। দোকানেও এসে সে তার হাসি মুখটাই মনে করতে লাগলো। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে সে তাকিয়ে দেখল অজয় তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বিজয়, তুই এভাবে উপকার করবি ভাবিনি। কতই না তোকে অপমান করেছি আমি। ছি 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 ছি, আমার নিজের ওপরে ঘেন্না হচ্ছে। আজ তুই কিনা আমার ছেলের জন্য এত সুন্দর একটা জুতো বানিয়ে দিলি। জুতো বানানোটা তো আমার কাজ অজয়। আমার আনা বিদেশি জুতোর থেকেও এই জুতোটা অনেক ভালো আর অনেক টেকসই। তুই আমাকে ক্ষমা করে দিস বিজয়। ক্ষমা? সে তো আমি কবেই করে দিয়েছি। টাকা নেই তো কি হয়েছে, বাবা বলতে আমার বুদ্ধি আছে। সেই বুদ্ধি দিয়েই এত বড় দোকান বানিয়েছি। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই বিজয়। তুই আমাকে এরকম জুতো বানিয়ে দে। আমার ছেলের মতো আরও যারা আছে তাদের আমি সেই জুতো দেব। তারা নতুন জীবন ফিরে পাবে। অজয়ের কথা শুনে বিজয় আর থাকতে পারল না। জড়িয়ে ধরল তার ছোটবেলার বন্ধুকে। এভাবেই অজয় আর বিজয় মিলে প্রতিবন্ধী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল।